নামে বেনামে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট, জড়িত ছিলেন নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। ক্ষমতার পালাবদলের পরও সক্রিয় ব্যাংক থেকেও দুর্নীতিবাজ চক্র। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে, অন্তর্ভুক্ত হবে চতুর্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এবং হুরুপ্রাপ্ত প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত থাকছে সময়সীমা, নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে বাতিল করা হয় বিচারিক আদালতের রায়। বিচার অবৈধ ছিল বলেও পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। আইনজীবীদের দাবি, রাজনৈতিক কারণেই এই মামলায় বিএনপির শীর্ষ নেতাদের সাজা দেয়া হয়। এদিকে হাইকোর্টের রায় দেখে ও নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রোববার আলোচিত এই মামলায় সব আসামিকেই খালাস দিলেন উচ্চ আদালত। রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে, তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। 21 আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। বিএনপির আইনজীবীরা বলছেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জড়ানো হয় এই মামলায়। গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আসামিদের স্বজনরা। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। এখন আব্বুকে পেয়ে অনেক আমলে শুধু ব্যাংক খাতের লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু। বছরে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। অনিয়মে রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলায় সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টাকে দেয়া শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কমিটির এক সদস্য বলছেন, শেখ হাসিনার আমলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রচার ছিল মিথ। 2009 থেকে 2023 এই সময়ে প্রতি বছর দেশ থেকে গড়ে 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার পাচার হয়েছে, যা ওই বছরগুলোতে পাওয়া নিট বিদেশি সাহায্য ও বিনিয়োগের দ্বিগুণ। এছাড়া যে কর ফাঁকি দেওয়া হয়েছে, সেই অর্থ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠন করা হয় শ্বেতপত্র কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি, যাতে উঠে এসেছে বিগত 1.5 দশকে হাসিনা সরকারের ভয়াবহ এমন দুর্নীতির ফিরিস্তি। প্রতিবেদনে বলা হয়, বাস্তবতাকে পাশ কাটিয়ে বাংলাদেশকে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখাতে বছর বছর উচ্চ প্রবৃদ্ধির মিথ দাঁড় করিয়েছিল হাসিনা সরকার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন খাতে ব্যয় করেছে 7,20,000 কোটি টাকা। এই খরচের 40% বা 2,80,000 কোটি টাকা লুটপাট করেছে সরকার ঘনিষ্ঠরা। একটা চিত্র যেটা দেয়া হয়েছে যে প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছিল, বিশেষ করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাধীনে। আমাদের ফাইন্ডিং হচ্ছে প্রবৃদ্ধি ছিল না তা কিন্তু না, কিন্তু যেই মাত্রায় প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেটা ছিল না, আর যেই দিকে যাচ্ছিল দিকটা ছিল উল্টো। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে আসে ব্যাংক খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। এ খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে নির্মাণ করা যেত 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু। গত 15 বছর ধরে যে ধরনের নৈরাজ্য চলেছে, তাতে আসলে ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এখানে প্রায় 60টির মতো ব্যাংক, কিন্তু এর মধ্যে 10-15টি ছাড়া আর বাকিদের স্বাস্থ্য খুব একটা ভালো না।
এছাড়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, খাতড়িতে বিদ্যুৎ কেন্দ্রের মালিক ও সরকারের সাথে যোগসাজশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির চ্যানেল হিসেবে কাজ করেছেন তৎকালীন জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগ। আর ছোট বড় সকল প্রকল্প পাশ করাতে লাগত তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমতি। বিগত 15 বছরে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে কারসাজির সরবরাহ প্রক্রিয়া তৈরির মাধ্যমে বাজার ব্যবস্থাকে অকার্যকর করা হয়, যার ফলে উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য হয়েছেন ভোক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলের লুটপাটের চিত্রে অন্তর্বর্তী সরকার আতঙ্কিত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পাচারের অর্থ বিদেশ থেকে ফেরানোর চেষ্টার পাশাপাশি জড়িতদের বিচার হবেই বলে জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রফেসর ইউনূস। এটা বললেন যে এটা শুনে আমরা আতঙ্কিত। বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন। এদের যে যোগসাজশে করা হয়েছে, এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে। খেলাপি ঋণ এখন 15%-এর মতো আছে, সেটা ইভেনচুয়ালি যে হিট করবে 30%-এর মতো। এটা হুইচ ইজ টু হাই। মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে অঢেল সম্পদ গড়লেও রাঘব বোয়াল আর তাদের দোসররা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আটকানো যায়নি আইনের জালে। টিআইবি বলছে, বিদেশে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রণ সংস্থাগুলোরই এক শ্রেণীর কর্মকর্তা। ক্ষমতার পালাবদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ সেই চক্র। এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সংস্কারপন্থী কর্মকর্তাদের। অভিযুক্তদের ব্যাপারে সতর্কতা ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হোসাইনের রিপোর্ট। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী, ছোট ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে। ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন সরকার এলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে অর্থ পাচারকারী ব্যাংক খেকো দুর্নীতিবাজরা। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ, তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে। অভিযোগ রয়েছে, ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই। অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেও এখনও সক্রিয় আগের চক্র। এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের। 5 আগস্টের পর থেকে মানববন্ধন বিক্ষোভ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়ে আসছেন তারা। তাদেরকে যারা সহায়তা করেছে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুখপাত্রও কোনো বক্তব্য দিতে রাজি হননি। টিআইবি মনে করে, অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ। বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে অর্থ পাচার হয়, এই ধরনের খাতগুলো যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন, অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এটা শক্তিশালী হবে। একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। পাচারের 70% হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস নতুন পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
অধ্যাপক বিধান রঞ্জন। রোববার দুপুরে রংপুরে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, পড়াশোনায় যেন বাড়তি খরচ না হয় এবং সবাই যাতে সমানভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে। অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় এবং এই লক্ষ্যে আমরা কাজ। খাল বিলে ভরা বরিশাল বিভাগে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। শহরের বিভিন্ন স্থানে পানির অভাবে তীব্র ভোগান্তিতে বাসিন্দারা। অনেক গ্রাম এলাকাতেও উঠছে না টিউবওয়েলের পানি। এজন্য ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সহসাই সমাধানের কথা জানাতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। পানি নিয়ে ঝগড়াঝাটি রোজগারের ঘটনা। এ অবস্থা বরিশাল শহরের 25 নম্বর ওয়ার্ডের রূপাতলীর গুরখারপোল সবুজবাগ এলাকায়। পানি তো আমরা খাইতেই পারি না, শরীরে মনে করেন অ্যালার্জি উঠা বইরা যায়। ঠিক আছে, কেন বইরা যায়? কারণ পানি এসে গিয়ে কালো। প্রতিদিনই পানি নিয়ে ঝগড়া, মানে পানির আগে 2 কলস দেয়, 1 কলস। এখানে 1.5 থেকে 200 পরিবারের জন্য একটি টিউবওয়েল থাকলেও পানি ওঠে না, ফলে সাবমার্সিবল পাম্পের উপর নির্ভরতা বেড়েছে। আবার কেউ বা খালের পানি ফুটিয়ে পান করেন। অবশ্য অনেক এলাকায় দিনের নির্দিষ্ট সময়ে সাবমার্সিবল পাম্পেও পানি ওঠে না। পানি ওঠে না, টিউবওয়েলে না ওঠার পরে এখন আমরা 20-25 হাজার টাকা খরচা করিয়ে সাবমার্সিবল বসাই নিছি। এটা সলিউশন যদি সরকার পক্ষ থেকে দেওয়া হয় তাইলে সবার জন্য ভালো হবে। পানি নিয়ে ভোগান্তি আছে ঝালকাঠিতেও। 1 কলসি পানি তুলতে সময় লাগছে আধা ঘন্টা। নলকূপের উপর দিয়ে পানি ঢেলে কিংবা বারবার মেরামত করেও কাজ হচ্ছে না। 1 কলস পানি উঠতে না, চিনচিনে একটু ফোটা ফোটা পানি পড়ে। খালের পানিও দূষণমুক্ত হয়ে গেছে, চারিদিকের ময়লা পানি আবর্জনা সব নাইমে পানি খুব বিষাক্ত হয়ে গেছে। মিষ্টি পানির জেলা হলেও সম্প্রতি পিরোজপুরে লবণ পানি প্রবেশ করায় এর প্রভাব পড়েছে কৃষি ও পরিবেশ সহ নানা খাতে। পানি লবণাক্ত হয়ে গেছে, এটা বিশেষ করে দেখা যাচ্ছে সিডরের পর থেকেই এই লবণাক্তটা আমরা অনুভব করতেছি। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণেই বরিশাল অঞ্চলে সুপেয় পানির সংকট। এ অবস্থায় বিকল্প হিসেবে বৃষ্টি ও উপরিভাগের পানি ব্যবহারের জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। বরিশাল সিটি কর্পোরেশন এবং আশেপাশে এত বেশি আন্ডারগ্রাউন্ডের পানি ব্যবহার করছে, যার ফলশ্রুতিতে এবং ক্লাইমেট চেঞ্জের প্রভাবের ফলে পানির স্তর নিচের দিকে নেমে যাচ্ছে। এরা যদি কন্টামিনেটেড যে ওয়াটার বা পানি, যেগুলো পানির মাধ্যমে ছড়ায় রোগ, সেই সমস্ত পানি খায়, তাহলে তাদের কলেরা হবে, আমাশা হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশালে আগে 700 থেকে 800 ফুট গভীরে স্বাদু পানি মিলত। তবে গত 2 থেকে 3 বছর ধরে 1000 ফুট গভীর থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সুপেয় পানি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অযত্ন অবহেলায় পিরোজপুরে নষ্ট হচ্ছে ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ। তদারকি না থাকায় মরিচা পড়ে নষ্ট হচ্ছে এসব ফেরি ও পন্টন। আবার চুরি হয়ে যাচ্ছে মালামাল। এ অবস্থায় অকেজো ফেরি ও পন্টন অকশনে তুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। নদীবেষ্টিত জনপদ পিরোজপুর জেলার মধ্যে অনেক নদীনালা এবং চারপাশে কচা, কালীগঙ্গা ও বলেশ্বরের মতো বড় বড় নদী থাকায় যোগাযোগের মাধ্যম হিসেবে ফেরি খুবই গুরুত্বপূর্ণ। পিরোজপুরের বর্তমানে 11টি স্থানে ফেরি সার্ভিস চালু রয়েছে। সদরের বলেশ্বর, ইন্দুরকানী ও কচা নদীর বেকুটিয়ার পয়েন্টে এবং বৈঠাকাটা সড়কের দীর্ঘা ও কালীগঙ্গা নদীতে সেতু হওয়ায় ওইসব স্থানের ফেরি ও পল্টনগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। মরিচা পড়ে নষ্ট হচ্ছে মালামাল। আবার রাতের আন্ধারে ফেরি ও পল্টনের লোহা কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। ফেরিগুলো এখানে বসে জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। সরকার ইচ্ছে করলে এগুলো মেরামত করে অন্য কোথাও যেখানে খেয়া চলে সেখানে দিতে পারে। অকেজো ফেরি ও পল্টনগুলো অকশনে তুলতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য একটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলায় মোট 12টি ফেরি ও পল্টন অকেজো অবস্থায় পড়ে আছে, যার বেশিরভাগ মালামাল ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। সময় সংবাদ, পিরোজপুর। নিয়মনীতির তোয়াক্কা না করে ভোলার তেতুলিয়া নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। এলাকাবাসীর অভিযোগ, 4 প্রভাবশালীর নিয়ন্ত্রণে
পুরো সিন্ডিকেট। বালু উত্তোলনের কারণে জনভোগান্তির পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। শিগগিরই বালু তোলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ভর দুপুরে ভোলার বুরহানুদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বাল্ক হেডে তোলা হচ্ছে বালু। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাজ বন্ধ করে নৌযান করে পালিয়ে যান শ্রমিকরা। অভিযোগ উঠেছে প্রশাসনের নাকের ডগায় 2 মাস ধরে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তুলতে ব্যবহার করা হচ্ছে 11টি ড্রেজার। এরপর প্রতিদিন 30 থেকে 40টি বাল্ক হেডে নেওয়া হচ্ছে অন্য এলাকায়। যেখান থেকে বালু তোলা হচ্ছে সেটি সরকার ঘোষিত কোনো বালু মহল নয়। এলাকাবাসী জানান, উপজেলার 4 প্রভাবশালীর নিয়ন্ত্রণে পুরো সিন্ডিকেট। এছাড়া সদর উপজেলার ভেদুরিয়া থেকে চরফেশনের নজরুলনগর পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় 90 কিলোমিটার এলাকায় দৈনিক বালু তুলছে শতাধিক ড্রেজার। আমরা কবির মেয়ারের অধীনে বালি কাটি। কবির মেয়া আমাকে 60 পয়সা করে রেট নেয়। বাড়ি ঘরে চরমা সব ভাঙ্গে যাইতে গিয়ে তো আমার ক্ষতি হইতো। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনে একদিকে জনগণের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। কোটি কোটি টাকার বাণিজ্য, অথচ সরকারি ট্যাক্স পায় না অবৈধ বালু উত্তোলনের কারণে। কোনো রকম সার্ভিস ছাড়া বালু উত্তোলন করার ফলে প্রকৃতি এবং জীববৈচিত্র্যের উপর হুমকির সম্মুখীন হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান আরো জোরদারের আশ্বাস জেলা প্রশাসনের। খতিয়ে দেখবো যে আসলে বালিমহল সেখানে ঘোষণা করা যাবে কিনা। আপাতত কোনো পরিকল্পনা না। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 1 মাসে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি ড্রেজার জব্দ করে থানায় নিয়মিত মামলা করা হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দীর্ঘ 1 দশক ধরে বরগুনার সুবন্ধি খালে জমে আছে কচুরিপানা। এতে খালের পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 20টি গ্রামের প্রায় 2.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, কচুরিপানা অপসারণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। দেখে মনে হতে পারে এটি সবুজের গালিচা বিছানো পথ কিংবা মাঠ। আসলে তা নয়, এটি একটি খাল। বরগুনার আমতলীর সুবন্ধি খালে কচুরিপানা জমে এমন অবস্থা। স্থানীয়রা জানান, 1 দশকের বেশি সময় ধরে খালটির কচুরিপানা অপসারণ না করায় নানামুখী সমস্যায় পড়েছেন 20টি গ্রামের প্রায় 2.5 লাখ মানুষ। পানি দূষিত হয়ে স্থানীয় বাসিন্দাদের নানা রোগবালাই লেগেই থাকে। এছাড়াও পানি সংকটে বাসিন্দারা। কৃষি নির্ভর এই এলাকায় কচুরিপানার কারণে খালে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদিত ফসল পরিবহনে বিপাকে পড়েছেন কৃষকরাও। বছর পর বছর এই খালে কচুরি পরিমাণে যাতায়াতে বা চলাফেরায় নানান বিলে অসুবিধা হইতেছে। মশা মাছি এগুলো তো এই ইতি জন্মায়। গরু বাছুর নেওয়াইতে পারে না, খুবই একটা পানির সংকট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 15 কিলোমিটার দৈর্ঘ্যের সুবন্ধি খালের কচুরিপানা অপসারণের জন্য 1,92 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া খালের পানি প্রবাহ নিশ্চিত করতে সংযোগ খালগুলোর খনন কাজ চলছে। খনন কাজ সমাপ্ত হলে আমরা কচুরিপানা অপসারণ কাজ শুরু করব। এর আগে 2021 সালে সুবন্ধি খালের কচুরিপানা অপসারণের জন্য 2,25 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে পরিকল্পনা কমিশনের আপত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ডিজাইনে ত্রুটি থাকায় বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনার পৌর বর্জ্য পরিশোধনাগারে। এছাড়াও বর্জ্য থেকে পলিথিন আলাদা করার ব্যবস্থাও নেই। রাষ্ট্রীয় অর্থের এমন অপরিকল্পিত ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। যদিও প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি মাসে পরিশোধনাগারটি চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2 দশকেরও বেশি সময় ধরে বরগুনা শহরের ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শহরের বর্জ্য সমস্যা নিরসনে 16 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পরিশোধনাগার, কিন্তু ত্রুটি থাকায় উদ্বোধনের 3 বছর পরও এটি চালু করা যায়নি। এতে চরম বিপাকে স্থানীয়রা। ময়লার কারণে আমাদের এলাকায় অ্যালার্জি, চুলকানি, কাশ
এবং 2 জনের ক্যান্সারও হয়েছে। অসম্ভব রোগ হইতো, ডায়রিয়া এখন অভাব না, হাসপাতাল যাওয়া লাগবে প্রত্যেকদিন। সংশ্লিষ্টরা বলছেন ডিজাইনে ত্রুটি থাকার পাশাপাশি বর্জ্য থেকে পলিথিন আলাদা করার কোনো ব্যবস্থা নেই। বর্জ্য পরিশোধন করে সার উৎপাদনের কথা থাকলেও জনবল সংকটে সেটিও সম্ভব হচ্ছে না। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। আমরা ডাম্পিং করতেছি এই কিচেন ওয়েস্টগুলো, ওইখানে 2 পাশে আলো বাতাস ঢুকতেছে, ওইটাকে বন্ধ করতে হবে সবার আগে। ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে কিন্তু আমরা হিউম্যান চেইনও জড়িত। এই জায়গাটায় যদি প্রপার ইউটিলাইজেশন না হয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা সেক্টরে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি মাস থেকেই পরিশোধনাগারটি চালুর আশ্বাস পৌর কর্তৃপক্ষের। অলরেডি তারা এই এসডিসি, এটা ফরিদপুর পৌরসভার বর্জ্য শোধনাগার, এটা অপারেশন করতেছে এবং তারাই আমাদেরটাই এটা অপারেশন করবে। বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে 2021 সালে নির্মাণ করা হয় বর্জ্য পরিশোধনাগারটি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশিদ জানিয়েছেন 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই হুরুপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে 1 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত, 25 সালের 29 জানুয়ারি পর্যন্ত। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিপিএল মাঠে গড়ানোর বাকি নেই 1 মাসও, অথচ এখনও পার্টিসিপেশন মানি পরিশোধ করেনি একাধিক দল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের পরিচয় নিয়েও আছে বিতর্ক। এসবের পাশাপাশি বিসিবিকে চাপে রেখেছে সাকিব আল হাসান ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা, এই অলরাউন্ডারের বিপিএলে অংশগ্রহণের সম্ভাবনাও এখন নেই বললেই চলে। 5 তারকা হোটেলে মাস্কাট উন্মোচন, 3 ভেন্যুতে 3টি ভিন্ন কনসার্ট, যেখানে দেখা যাবে বিশ্ববরণ্য নামি দামি শিল্পীদের। অর্থের এত কারিগরি খরচের মাঝে উপেক্ষিত কেবল মাঠের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 11তম আসরে এসেও লভ্যাংশ ভাগাভাগিতে রাজি নয় বিসিবি। পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সমালোচনায় মুখর থাকা ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি। প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি, কেউ টাইম দেয় না। এই ধরনের অনুষ্ঠান না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন। বোর্ড সভাপতির ভাষায় বিপিএল অলাভজনক হলেও পার্টিসিপেশন ফি আদায়ে উদার বিসিবি। এখনো টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। অদৃশ্য ইশারায় চিটাগাং কিংসের বকেয়া 9 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয় 3.5 কোটিতে, যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি, এখনও প্রথম চেকটা পাইনি। চিটাগাং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি, বাট ওই বাকি টাকাটাতে এখনও পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। এসব বিতর্কের পাশাপাশি ফারুক আহমেদের গলার আরেক কাটার নাম সাকিব ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অলরাউন্ডারের খেলা না খেলা নিয়ে সোজাসাপটা উত্তর নেই। বিসিবি সভাপতি আবারও এই ইস্যু ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে।
একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। একের পর এক ইস্যুতে নতুন দায়িত্বে চাপ বাড়ছে ফারুক আহমেদের ওপর। এবারে বিপিএলের সবথেকে বড় চমক ডানা 36। শান্তির প্রতীক পায়রার উপর নির্ভর করে এই মাস্কট তৈরি করা হলেও এবারের বিপিএলকে ঘিরে শান্তি নেই। শান্তি নেই কারণ ফ্র্যাঞ্চাইজিদের সব ফ্র্যাঞ্চাইজি ফি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি এবং সাকিব আল হাসান ইস্যুতে এখন পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। এত সব অশান্তির ভিড়ে বিপিএলের নতুন আসর কতটুকু শান্তি যোগাবে ক্রিকেট প্রেমীদের মনে, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী 7 ডিসেম্বর সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএডিজি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামস এ খান। পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করতে এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা, কিন্তু সবাইকে নিয়ে বড় পরিসরে এখনো জমকালো আয়োজন চোখে পড়েনি। এবার সেই অপূর্ণতা ঘোচানোর উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিলে কক্সবাজারে জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনার পরিকল্পনা হাতে নিয়েছে বিওএ। 2 দিনব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনানী বিচে। তবে ফুটবলারদের নিয়ে মূল আয়োজন 7 ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হবে 1 কোটি টাকার অর্থ পুরস্কার। যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে সেটা হলো কক্সবাজার, আপনারা জানেন, ইনানী বিচে। তো সেখানে যারা আছে প্রতিষ্ঠান, যেখানকার সরকারি অনুষ্ঠানটা করবে সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, এই দুইটার সমন্বয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায় সেটার জন্য একটা কালচারাল অনুষ্ঠান করা হবে, সেটার জন্য সেইভাবে তাদেরকে দেওয়া হবে, তাদের জন্য একটা ডিনার থ্রো করা হবে। দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান আলাদা করে উল্লেখ করার মতো, সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সংবর্ধনা কক্সবাজার আয়োজন করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। এর ফলে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিওএ। দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ, এবং হ্যাঁ, ওদের একটা সিংহ অংশীদারিত্ব তো রয়েই গেছে এই খেলায়, যে আমাদের জয় এসছে, সেখানে ওদের কন্ট্রিবিউশন অস্বীকার করা যাবে না। তো আমরা বৃহত্তর চিটাগাং বিভাগেই অনুষ্ঠানটা করছি, আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে কক্সবাজারকে সিলেক্ট করে। এর আগে সাফ জয়ীদের 1 কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে 1.5 কোটি টাকা পুরস্কারের। কক্সবাজারের অ্যাডভার্টাইজমেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নামে বেনামে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট, জড়িত ছিলেন নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। ক্ষমতার পালা বদলের পরও সক্রিয় ব্যাংক থেকেও দুর্নীতিবাজ চক্র। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে, অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।